দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো বিশ্বকাপ ফুটবল নিয়ে, কিন্তু বিশ্বকাপ ফুটবল নিয়ে যে অগণিত অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায়, সেই ফোকাসে আমরা আজকের অনুষ্ঠানটি করব না। রাদার আমরা ফুটবল নিয়ে যে সহিংসতা, যে উন্মাদনা, সেটি কোন পর্যায়ে গেছে এবং সেটা কি খুব স্বাভাবিক কিনা, সেই বিষয়টি আজকের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে জানার বা বোঝার চেষ্টা করব। কেননা আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন এবং পরিসংখ্যান উদ্ধৃত করেছেন যে 10 জন ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছে বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই ফুটবলকে কেন্দ্র করে, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে। তো এই বাস্তবতায় আমরা লন্ডন স্টুডিও থেকে বাংলাদেশের দুজন অতিথিকে যুক্ত করেছি। তারা আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজের শিক্ষক অধ্যাপক সৈয়দ শাইক ইমতিয়াজ, এবং তিনি ডিজাইন থিঙ্কিং, ট্রান্স ডিসিপ্লিনারি ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাব নামের একটি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি সেটির প্রতিষ্ঠাতা। তিনি সামাজিক বিজ্ঞান বা সোসাইটির বা সোশিও কালচারাল অ্যাসপেক্ট থেকে এই বিষয়টিকে ব্যাখ্যা করবেন। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন কাজী সাবির। তিনি প্রতিষ্ঠাতা খেলবেই বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান, এবং যেহেতু সাবির খেলাধুলা নিয়ে কাজ করেন এবং গণমাধ্যমেও তার এই বিষয়গুলো নিয়ে সপ্রাণ উপস্থিতি লক্ষ্য করা যায়, কাজেই তিনি তার যে চিন্তা বা তার যে বিশ্লেষণ বা তার যে পর্যবেক্ষণ, সেই জায়গা থেকে আজকের এই বিষয়টিকে ব্যাখ্যা করবেন এবং আপনাদের সঙ্গে তাদের ভাবনাকে শেয়ার করবেন। আমি শুরুটা করতে চাই অধ্যাপক শাইক ইমতিয়াজ আপনাকে দিয়ে। আমি খুব সিরিয়াস আলোচনা যাবার আগে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এই বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন। অবশ্য আপনার জার্সি বলে দিচ্ছে আপনি কোন দলের সমর্থক, তারপরেও আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি। না, একদমই রং। আসলে আপনি জার্সি দেখে আমি কোন দলের সমর্থক এটা জাজ করলে ভুল করবেন। আমি আসলে সমর্থক হচ্ছি আর্জেন্টিনার, এবং এখন থেকে না, আমার জন্মের পর থেকে যতটুকু মনে পড়ে মারাদোনার যে উন্মাদনা, তার ভেতর দিয়ে 90-এ আমাদের ফুটবল শেখা, ফুটবল দেখা। আমার পরিবারে আমার বড় ভাই খুব আর্জেন্টিনার সমর্থক ছিলেন এবং তাকে ধরে আমারও আর্জেন্টিনাকে সমর্থন করা। আমি ইনফ্যাক্ট আমাকে যারা জানেন, যারা চেনেন, তারা জানেন যে আমি আর্জেন্টিনার জন্য সবসময় এই দলটাকে সমর্থন করে এসেছি। সুতরাং ওরকম না, ঠিক আছে, প্রেডিকশন তো রং হতেই পারে। এবারে বিশ্বকাপে অনেক ধরনের প্রেডিকশন আমার ভুল হয়েছে, সেটারই ধারাবাহিকতায় আপনার জার্সি দেখে আমি ভুল বুঝেছি। কিন্তু এই যে কিছু সমর্থক রয়েছেন যে নিজের প্রিয় দলের জন্য জীবন দিয়ে দিতে পারেন, জীবন দিয়েছেন অনেকে, আপনি নিশ্চয়ই ওই দলের অন্তর্ভুক্ত নন? না, অবশ্যই না। কারণ খেলাটা হচ্ছে আপনার আনন্দের জন্য, আপনার মজা পাবার জন্য। খেলা হচ্ছে আপনাকে ডিসিপ্লিন শেখানোর জন্য, খেলা হচ্ছে আপনাকে পরাজয় মেনে নেওয়ার জন্য। এটা আপনাকে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়াবে, আপনার শারীরিক ফিটনেসকে বাড়াবে। আপনি কোনো খেলোয়াড়ই না যদি আপনি পরাজয়কে মেনে নিতে না শেখেন। আমার কাছে কিন্তু ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আমাকে যারা জানেন তারা জানেন আমি এখনো ক্রিকেট খেলি। ইন্টার ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট হবে কাঠের বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছি। আমি একটা দলকে নেতৃত্ব দিই গত 10 বছর 12 বছর ধরে। এবং এই ক্রিকেট খেলাটার মাঠে, ফুটবল খেলাটার মাঠে আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আপনার যাদের কাছে আপনি হারবেন, পরাজিত হবেন, তাদেরকে আপনি বুকে আবার জড়িয়ে ধরবেন, তাদের ভালো খেলাটাকে আপনি ভালো খেলা বলবেন। সুতরাং খেলার মাঠে আমি পরাজয় শিখেছি, পরাজয় মেনে নেওয়া শিখেছি, আবার সেই পরাজয় মেনে নিয়ে কিভাবে জিততে হয় সেটা শিখেছি। জি, আসবো আপনার কাছে শাইক ইমতিয়াজ আবারও, এবং আলোচনার আরও গভীরে আমরা যেতে চাই। আমি এই পর্যায়ে কাজী সাবির আপনার কাছে আসতে চাই। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি এবারের বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন এবং সেই দলকে নিয়ে আপনার যে প্যাশন, আপনার যে ইমোশন এবং আপনার যে ভালো লাগা, সেটিকে আমরা কোন মাত্রায় কিভাবে দেখতে পারি? আমি এই বিশ্বকাপে মেসিকে সমর্থন করছি। আমি আসলে মেসির ভক্ত। মেসি খেলা ছেড়ে দিলে বুলবুল ভাই আমি জানি না যে আর্জেন্টিনা সমর্থন করা হবে কিনা। এর আগে ব্রাজিল করতাম। এটা ফুটবলের যারা ফ্যান আছে তাদের কাছে এটা বিশাল গর্হিত অপরাধ, এটা করা যায় না, কিন্তু আমাকে করতে হয়েছে। আগে R9 ব্রাজিলিয়ান রোনাল্ডো নাজারিওর ভক্ত ছিলাম, এখন মেসির ভক্ত। আর যেটা নিয়ে স্যারও বলেছেন, আপনি বলছেন, এটা আসলে খুব আনপ্রেসিডেন্টেড আমাদের যেভাবে ভক্তরা রিয়াক্ট করছে। আবার সেই হিসাব করলে আনপ্রেসিডেন্টও না। যদি একটু আমরা ফিরে যাই, কোথাও কেউ নেই নাটকের
বাকের ভাইয়ের ফাঁসির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, একটা ফিকশন। সেখানে দেশের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে হয় যে আপনি এই ক্যারেক্টারের ফাঁসি দিয়েন না। সবাই জানে ডেথ থ্রেট দেওয়া হয়। তো এই যে মাস হিস্টেরিয়া, এইটা আমাদের মজ্জাগত, এটা আমাদের আছে। কিন্তু এবার যেটা হয়েছে আমার মনে হয় যে এটা আমি যতদিন ধরে বিশ্বকাপ দেখি বুঝি এরকম কখনো দেখিনি। এটার সাথে কিন্তু এখন স্যার আরো ভালো বলতে পারবেন, পলিটিক্স ঢুকে গেছে, ধর্ম ঢুকে গেছে। একটা ছোট্ট উদাহরণ দেই। আমার পরিচিত, আমার খুব কাছের একজন বন্ধু, আমরা চ্যাট করছিলাম, সে লিখে পাঠালো যে আর্জেন্টিনা ফ্যানরা অনেক উগ্র এবং গোয়ার, ব্রাজিল ফ্যানরা মডারেট। তো আচ্ছা। আর্জেন্টিনা আর ব্রাজিল, এটা কি আলাদা এখন একটা জাতিসত্তা? মানে সে কি ভুলে গেছে যে তার বাবাও হয়তো আর্জেন্টিনা হতে পারে, তার ভাই হতে পারে, তার বন্ধু হতে পারে? মানে আমার মনে হয় কোথাও যে আসলে এটা গুলিয়ে ফেলছে। আমার এখন মানে মনে হয় এভাবেই কেউ যে ক্ল্যান, এভাবে কি গোত্র তৈরি হয় নাকি? আমরা কি 10 বছর পরে দেখবো যে ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টাইন সমর্থক তাদের মধ্যে সামাজিক মেলামেশা হবে না, শহর ভাগ হয়ে যাবে? আমি এটা মজা করে বলছি, কিন্তু আসলে এই ভয়টাও কোথাও না কোথাও উকি দিচ্ছে। দেখবেন বুলবুল ভাই, ফেসবুকে আমরা কোথায় মেসি কোথায় রোনাল্ডো, তার জন্য আমরা সম্পর্ক নষ্ট করে ফেলছি। এবং আমি দেখেছি যে একজন পাবলিক ইউনিভার্সিটির একজন শিক্ষক, যিনি আমার খুব কাছের বড় ভাই, তিনি আমার একটা মজার স্ট্যাটাসে যে ভাষায় লিখেছেন, আমার মনে হয় উনি কি কাণ্ডজ্ঞানহীন হয়ে গেলেন। তার ছাত্ররা দেখলো আমার সাথে সম্পর্কের তিনি মর্যাদাটা দিলেন না। কিন্তু আমি জানি এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও কেমন জানি ব্যাপারটা একটু। আমি একটু অধ্যাপক শাহীন কিন্তু আপনার কাছে আসতে চাই। আমরা ইউরোপে কিংবা ল্যাটিন আমেরিকাতে সমর্থকদের, ফুটবল সমর্থকদের যে সহিংসতা বা হুলিগানিজমের অনেক গল্প শুনেছি, দেখেছি মিডিয়ার কল্যাণে। কিন্তু বাংলাদেশের যে রূপটা, সেটির কি কোনো বৈশিষ্ট্যগত পার্থক্য আপনার চোখে পড়ে? একটু বোধহয় আমরা কঠিন আলোচনায় এখন যাব। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি চেষ্টা করবো যতটা সহজ করে বিষয়টাকে বলা যায়। আমি যেটা বুঝি সেটা হচ্ছে, আপনি খেয়াল করেন যে ইউরোপের যে ক্লাব সাপোর্ট বেজ আছে, বেসিক্যালি তো ফুটবল হুলিগানিজমের কথা যদি আমরা বলি, এগুলো তো মূলত ক্লাব ফুটবলকে কেন্দ্র করে, এবং ক্লাব ফুটবলগুলো কিন্তু হেভি ইনভেস্ট করে অন সেলিং দেয়ার ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডগুলো থেকে একটা বড় ধরনের ইনকামও কিন্তু আসে। যেমন আপনি যদি, আমি বার্সেলোনায় গিয়েছিলাম, বার্সেলোনায় যদি ওদের জার্সি শুধু আপনি একটা কিনতে চান, যে পরিমাণ টাকা খরচ করতে হয়, এক বার্সেলোনা টিমের ইয়ারলি ইনকাম, আমার ধারণা হচ্ছে আমাদের বাংলাদেশের ওভারঅল ন্যাশনাল যে এক্সপেন্ডিচার, তার বোধহয় আমার ধারণা কাছাকাছি। আমি এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে বলতে পারবো না, বাট 7-8 বছর আগে যখন গিয়েছি তখন যে অঙ্ক শুনেছি, সেই টাকার অঙ্কটা আমি হিসাব করতে পারিনি। সুতরাং সেখানে একটা ফুটবলের ইকোনমি আছে, এই ইকোনমিটা প্রমোট করা হয় খুব অ্যাক্টিভলি। সো আপনি যদি ওটার সোসিও পলিটিক্যাল ইকোনমিক বিশ্লেষণ করতে চান, তাহলে সেটা একটা খুব ডিফারেন্ট কনটেক্সট। তো সেখানে আমি যাচ্ছি না। কিন্তু আপনি যেটা বললেন যে সেটি ক্লাব ফুটবলে শুধুমাত্র হুলিগানিজমটা হয়, কিন্তু আমরা তো দেখেছি যে ইংলিশ ফ্যানরা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, তারা সেখানে একটা ঘটনা ঘটাবেই, এক্সেপ্ট কাতারে। আমি নিজে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম গত বিশ্বকাপে। সেখানে গিয়ে দেখি যে সেখানে আইনের কাঠামোর কারণেই বা তাদের স্ট্রিক্ট ইয়ার কারণে কিনা আমি জানি না, মেজারের কারণে সেটি তারা করতে পারেনি। কিন্তু মোরলেস মানে ইংলিশ ফুটবলদের এরকম একটা, আমি এটা বলছিলাম যে সেকেন্ড হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি। রাষ্ট্রের ক্ষেত্রে কি হয়, আপনার জাতিসত্তার বিষয়। ফুটবল হচ্ছে এটা হচ্ছে আমার ন্যাশনাল আইডেন্টিটি। ইংলিশদের ক্ষেত্রে যেমন তারা ফুটবলের জনক, সুতরাং তারা মনে করে যে ফুটবলটা তারাই জন্ম দিয়েছে, অতএব এই ফুটবলের রাজত্ব তাদের কাছেই থাকবে। যখন থাকে না, যখন আসে না, তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বাংলাদেশের কনটেক্সটটা ভেরি ইউনিক এই কারণে যে বাংলাদেশ কোনোদিনই ফিফা ওয়ার্ল্ড কাপের মূল আসরতে যাওয়া দূরে থাক, আমরা সাউথ এশিয়ান কনটেক্সটই পার হতে পারিনি, এশিয়ান কনটেক্সটই যেতে পারিনি, আর গেলেও ভালো করিনি। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে বাংলাদেশের কেসটা খুব ইউনিক, এবং পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো এরকম ফুটবলকে কেন্দ্র করে হানাহানি মারামারির ঘটনা ঘটেনি। আমার বিশ্লেষণ হচ্ছে এইটা যত না আপনার ফুটবল কেন্দ্রিক, তার চেয়ে অনেক বেশি আমাদের রাষ্ট্রীয় যে সোসিও পলিটিক্যাল কনটেক্সট আছে সেটার সাথে এখানে এটা রিলেটেড। এটাকে অনেকভাবে দেখা যায়। একটা উপায় হচ্ছে আমাদের যে বিশাল সংখ্যক বেকার জনগোষ্ঠী আছে, যাদের কাজ নেই একটা বড় অংশের, সেখানে কোনো একটাকে ঘিরে তারা তাদের নিজেদের শক্তিকে প্রকাশ করতে চায়, শক্তিমত্তাকে প্রকাশ করতে চায়, এবং সেখান থেকে মূলত কনফ্লিক্ট গুলো আসে। ফুটবল উপলক্ষ মাত্র, যাকে সেন্টার করে
আসলে অন্য ধরনের কনফ্লিক্ট গুলোর বহিঃপ্রকাশ আমরা দেখি। আমি সংক্ষেপে এটা এখানে থামি, আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই তাহলে আমি নিশ্চয়ই আবার ব্যাখ্যা করবো। নিশ্চয়ই, কিন্তু আমি জাস্ট একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন করি ডক্টর শাইখ ইমতিয়াজ। সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলা দেখাকে কেন্দ্র করে একই ঘটনা ঘটেছে। আমরা দেখলাম যে টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও এই ঘটনাগুলো ঘটছে। সো যারা বেকার, যারা হতাশাগ্রস্ত, তারা তাদের ফ্রাস্ট্রেশন ভেন্টিলেট করার এটা একটা যুক্তি, অফকোর্স এটা হতেই পারে, কিন্তু আমরা দেখছি সর্বত্রই এরকম একটা ভিন্ন মতকে সহ্য করতে না পারা বা ভিন্ন মতকে দমন করার জন্য এক ধরনের সহিংস হয়ে ওঠা, এটির কি আরো গভীর কোনো কারণ আছে কিনা যদি আপনি আমাদেরকে একটু বলেন। অফকোর্স আছে। আমার যে বিষয় নিয়ে পিএইচডি, আমি কাজ করেছি বাংলাদেশের ম্যাসকিউলিনিটি কনস্ট্রাকশন নিয়ে, এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশে এই ফুটবল কেন্দ্র করে নারীদের কেউ মারা গিয়েছে এমনটা হয়নি। তার মানে এটা পিওরলি একটা পুরুষ কেন্দ্রিক ফেনোমেনা। তো এই পুরুষদের মধ্যে আবার যদি আপনি এইজ খেয়াল করেন তাহলে দেখবেন মেজরিটি এইজ কিন্তু হচ্ছে আপনার এটা 15 থেকে, আমি ডেটাগুলো দেখার চেষ্টা করছিলাম, 15 থেকে আপনি দেখবেন যে যারা মারা গিয়েছে মোস্ট কেসেস এরা 45-40 এই রেঞ্জের মধ্যে, কিংবা যারা এই ঘটনাগুলো যেখান থেকে সূত্রপাত হয়েছে। ঘটনাগুলো কি হয়, প্রথমত ধরেন আপনার দেখবেন এখানে অনার, প্রেস্টিজ, এগুলো একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং ম্যাসকিউলিনিটি থিওরাইজেশন থেকে আমি নিজে যে থিওরি নিয়ে কাজ করেছি, আমার নিজস্ব একটা বক্তব্য আছে। আমি একটা মডেল নিয়েও কাজ করছি গত 20 বছর ধরে। আমার যুক্তিটা হচ্ছে, আমি কর্নেলের থিওরি নিয়ে কাজ করেছি, আমি সেখানে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের সফল পুরুষ একটা আমরা বলি মডেল অফ ম্যাসকিউলিনিটি আছে, যে মডেল অফ ম্যাসকিউলিনিটির মধ্যে অল্প কিছু সংখ্যক যারা সফল তারাই এই মডেলের উপরে বিচার করে। সে ফর এক্সাম্পল, আমি সফল কিভাবে হবো? ইদার আমার টাকা থাকতে হবে, অথবা আমার পলিটিক্যাল কানেকশন থাকতে হবে, এবং সেটার সাথে রিলেটেড হচ্ছে আমার অনার এবং প্রেস্টিজের, এবং এটা একটা ক্লায়েন্টালিস্ট পলিটিক্স এর বেস করে তৈরি হয়। আপনি যে বিশ্ববিদ্যালয়গুলো ঘটনা বললেন, এখানে ঘটনার সূত্রপাত হয়েছে কিভাবে দেখবেন, হয়তো বসাকে কেন্দ্র করে, কিংবা কেউ একটা কটূক্তি করেছে, পাল্টা একটা কটূক্তি হয়েছে, সেটা চলে গিয়েছে তখন গোষ্ঠী পর্যায়ে, এই গোষ্ঠীগুলোর মধ্যে জড়িয়ে পড়েছে পলিটিক্যাল পার্টি, এবং ফাইনালি এটা দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে গন্ডগোল হয়েছে, অথবা দুটো রাইভাল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। সুতরাং আমি যে কথাটা আপনাকে আগে বলেছি, বাংলাদেশের যদি কনটেক্সটে আমরা পুরুষের যে গঠন সেটা দেখি, সেখানে অনার এবং প্রেস্টিজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা পাওয়ার বুদ্ধি হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনার গায়ের জোরকে এস্টাবলিশ করা অথবা অর্থবিত্ত থাকা। এর সাথে সাথে গত 17 বছরে একটা আমরা দেখেছি যে পলিটিক্যাল আইডেন্টিটি, স্পেশালি আপনি যদি ক্ষমতাসীন দলের সাথে থাকতে পারেন, আমলা হতে পারেন, সামরিক কর্মকর্তা হতে পারেন, আপনার ক্ষমতা আছে। এর বাইরে সাধারণ মানুষের জন্য ক্ষমতার উপরে ওঠার বুদ্ধি একটাই, সেটা হচ্ছে আপনার গায়ের জোরকে এস্টাবলিশ করতে পারা, আপনার গোষ্ঠী জোরকে এস্টাবলিশ করতে পারা। ফুটবল এর বাইরে না। জি, আসবো আপনার কাছে আবারও। আমি কাজী সাবির আপনার কাছে আসতে চাই। কয়েকটি উদাহরণ, কয়েকটি পরিসংখ্যান বলি বা সংবাদের শিরোনাম বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা থেকে মৃত্যু হয়েছে, ল্যাম্পপোস্ট ধসে পড়া থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে, উত্তেজনায় সমর্থকের মৃত্যু হয়েছে, এবং কুষ্টিয়ায় একজন ব্রাজিল সমর্থক আত্মহত্যা করেছেন, আপনি হয়তো শুনেছেন। এবং এর বাইরে গিয়ে আপনি দেখবেন যে ল্যাম্পপোস্টে পতাকা টাঙাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে একজন মৃত্যুবরণ করেছেন। এরকম আরও অনেক ঘটনা রয়েছে। আরেকটি জায়গায়, সম্ভবত কুমিল্লাতে, আর্জেন্টিনার সমর্থকরা চড়াও হয়েছে ব্রাজিলের সমর্থকের উপরে, এবং একজন ব্রাজিল সমর্থক নিহত হয়েছে। এভাবে অবশ্য আমি ফ্রেমিং করতে চাই না, কিন্তু এভাবেই পত্রিকায় এসছে। অ্যাপোলিং, কি মনে হয় আপনার কাছে? মানে খুবই দুঃখজনক। খুবই একজন গ্রেট ব্রিটিশ কোচ বিল শ্যাঙ্কলি বলেছিলেন যে ফুটবল ইজ নট অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ, ইটস মোর ইম্পর্টেন্ট দেন দ্যাট। আমার মনে হয় যে এই কথাটা বাংলাদেশে মেজরিটি ফুটবল ফ্যানরা হয়তো জানে না, কিন্তু ধারণ করে বসে আছে। বুলবুল ভাই, ঠিক এই কারণে আমি প্রতি বিশ্বকাপে চাই যে স্পেশালি লাস্ট 2 বছর ধরে ব্রাজিল আর্জেন্টিনা খেলা যেন না হয়। কারণ যতই যাই হোক, যত বড় টুর্নামেন্ট হোক, গ্রেটেস্ট শো অন আর্থ হোক, আমি মনে করি না যে কারো জীবন যাবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হোক। তাতে খেলাটা না হলে ভালো। আমার জীবদ্দশায় আমি দেখতে চাই না সেটা। একটা তরুণী বা তার কিশোর, সে জীবন দিবে একটা সামান্য খেলার জন্য, সেটা আসলে একেবারেই আমার কাছে, আমার কোনোভাবে মাথায় ঢোকে না। আমি স্যারের কথাটায় ফেরত যাবো যে
খেলাটা আসলে তো একটা বিনোদনের মাধ্যম, এটা বিনোদনই। মাঠে যাই দেখেন, রেফারি ভুল ডিসিশন দিক, মেসি পেনাল্টি মিস করুক, নেইমার বাদ পড়ুক, সবই বিনোদনের অংশ। আপনি সিনেমার সাথে পার্থক্যটা কি? সিনেমাতে নায়ক নায়িকা কয়েকবার শট দেওয়ার সুযোগ পান, কাট বলার সুযোগ থাকে, এখানে সেই সুযোগটা নেই, এটা লাইভ হয়। এবং এই যে পেনাল্টি মিস, রেফারির ভুল, সবই খেলার অংশ। কিন্তু মানুষ এরকম কেন করছে? এটা স্যার তো একটা তার একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি একটু অন্য জায়গা থেকে বলি। আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ খেলাধুলা করে না। খেলাধুলা করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু আমাদের সোশ্যাল ফ্যাব্রিকের বাইরে চলে গেছে। এখন এই অ্যাড্রিনালিন রাশটা তো কোনো না কোনো ভাবে রিলিজ করতে হবে। কিভাবে আমি রিলিজ করব? আপনি দেখবেন যে আগে আমরা বড় বড় প্লেয়ারের জার্সি পরে খেলতাম, আমরা এটা চাইতাম যে ম্যারাডোনা, পেলে, এরকম। এখন যদি আপনি দেখেন, আমি এটা একদম জেনেই বলছি আমার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে, সবাই নিজের নামে জার্সি চায়। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। আমি মেসি হতে চাই না আসলে। আমি এরকম চাই না যে আমি মেসির মতো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। আমার এরকম কোনো চাওয়া পাওয়া নাই। আমার মেসির সাকসেসের সাথে আমার সাকসেস কানেক্টেড হয়ে গেছে। মেসি সফল তো আমি সফল, আমার দিনটা ভালো যাবে। আমি কোনোদিন পেনাল্টি মারি নাই। আমি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমি খেলাধুলাই করি নাই। আমি এটা বুঝি না, আমি খালি বুঝি সমর্থন করা। এর মাঝখানে আরো একটা পজিটিভ না নেগেটিভ বলবো আমি জানি না, বলবো আপনার মনে থাকার কথা, 90-এর দশকে আমাদের সিনিয়ররা, বাবা মারা বলতেন যে এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত পাগলামি করো, ওরা তো জানেও না তোমরা এক্সিস্ট করো। এখন তো আর ব্যাপারটা এরকম নাই, আমরা ডিরেক্ট ভ্যালিডেশন পেয়ে যাচ্ছি। নেইমার শেয়ার করছে বাংলাদেশের ভিডিও, আর আর্জেন্টিনার আর বাংলাদেশের ভালোবাসা এটা যে কোন পর্যায়ে গেছে, সেটা নিয়ে আমি খুবই আশঙ্কা করছি। সাবির, আসলে যে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন কিনা, আমার মনে হয় যে আপনি যেহেতু স্পোর্টস নিয়ে কথা বলেন, গণমাধ্যমে আপনার একটা উপস্থিতি আছে, আপনার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আপনি নিশ্চয়ই এই বিষয়টি লক্ষ্য করেছেন। আমি অ্যাজ এ জার্নালিস্ট, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ থেকে যে সাংবাদিকই ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছেন এবং বড় কোনো স্টারের মুখোমুখি হয়েছেন, তার কিন্তু দ্বিতীয় কোনো প্রশ্ন নেই, একটাই প্রশ্ন যে বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মানে আপনি চিন্তা করেন যে এত বড় স্টারকে আপনি কাছে পেয়েছেন, আপনার কাছে এর বাইরে কোনো প্রশ্ন নাই। মানে বিষয়টা আমি অ্যাজ এ জার্নালিস্ট আমার কাছে আমি খুবই কনফিউজ। মানে এটাই কি হওয়ার কথা ছিল? বলবো ভাই, মানে যারা গিয়েছে তাদের কে বাঁচানোর জন্য বলছি না। ওই মিক্স জোনটা আসলে তো খুব বেশি সময় পাওয়া যায় না। আর অনেক খেলোয়াড় আছে তারা কিন্তু আসলে খুব ভালো ইংরেজি বলে না, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনার খেলোয়াড়রা। তো সেটা একটা ব্যাপার আছে। এখন আমি যদি একটাই প্রশ্ন করার সুযোগ পাই, আমাকে ভিউ বেশি কি দিবে? আর এটা তো এখনো টাটকা, আমরা তো এমি মার্টিনেজ বা লিসান্দ্রো বা মেসির মুখ থেকে শুনি নাই যে তারা আসলে বাংলাদেশ নিয়ে কি ভাবে। স্বাভাবিকভাবে সে উত্তেজনাটা তো আছেই। আমার মনে হয় যে দ্বিতীয় প্রশ্নটা করার যদি সুযোগ থাকে, বা পরের বার, দ্বিতীয়বার সেটা আর হবে না, এটা এটা আমি নিশ্চিত। তো আমি যে জায়গাটা যাচ্ছি একটু শেষ করছি। আমার তো এখন ভ্যালিডেশন পেয়ে গেছে। দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সবাই মেসি মেসি, নেইমার নেইমার, ব্রাজিল আর্জেন্টিনা যাচ্ছে, কারণ জানে যে আমার ভয়েসটা পৌঁছে যাবে, এই 12,000-13,000 মাইল দূরে আসলে পৌঁছে যাবে। আপনি একটা উদাহরণ বের করে দেন আমাকে, একটা দেশের এমবেসি খোলা হয়েছে আরেকটা দেশে, আমি কাজটা কি জানি না এখানে আর্জেন্টাইন এমবেসির বা কি করছে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য দেই। আর্জেন্টিনার একটা খুবই ফেমাস চকলেট ব্র্যান্ড, তারা কিন্তু বাংলাদেশে আসছে, তারা অ্যাড বানিয়েছে যে আমরা বাংলাদেশে আসছি। তো সেক্ষেত্রে যদি কোনো ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে যায়, সে, আমি মনে করি সেটা হয়তো ভালো হবে। এই সব উন্মাদনা থেকে এরকম যদি কিছু হয় যে আমাদের শ্রমবাজার একটা নতুন আমরা পেলাম, বা আমাদের প্রোডাক্ট ওখানে যাচ্ছে, বা আর্জেন্টিনা বললো যে না, যদি এটা আর্জেন্টিনা কল না, আডিডাসের ব্যাপার আছে যে আমাদের ফ্যান জার্সি গুলো বাংলাদেশ থেকে যাবে, বাংলাদেশের সেখানে একটা প্রাইড নেবে, তাহলে হয়তো এটার একটা লাভ আছে। আদারওয়াইজ আমার মনে হয় যে সবকিছু ঠিক আছে, ঝগড়াঝাটি সব ঠিক হয়ে যাবে, কিন্তু যে জীবনগুলো ঝরে গেল অযথা এই খেলার জন্য, মেসি মেসির জায়গায়, ক্রিশ্চিয়ানো ক্রিশ্চিয়ানোর জায়গায়, সব ঠিকঠাক থাকলো, বাট পরিবারের জন্য বিশাল লস। রাইট, আমি এই প্রসঙ্গে ডক্টর ইমতিয়াজ আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে জাতি হিসেবে আমরা জয় কিংবা পরাজয়কে সহজভাবে নিতে শিখিনি, এবং যদিও আমরা আজকের এই বিশ্বকাপ ফুটবল কেন্দ্রিক যে সহিংসতা সেটি নিয়ে কথা বলছি, কিন্তু ভিন্ন মতকে
জায়গা না দেওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা বা সেই সংস্কৃতিরই কি বহিঃপ্রকাশ আপনি এটিকে দেখছেন, নাকি এটিকে আপনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন? এই প্রশ্নটা আপনার কাছে এই কারণেই আমি করছি ডক্টর ইমতিয়াজ, কারণ আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানি সেই 90-এর দশকের দ্বিতীয়ার্ধ থেকে আপনি তরুণদেরকে নিয়ে কাজ করছেন, বিশ্ববিদ্যালয়ে বিতর্ক সংগঠন করেছেন, এখনও বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তরুণদের সঙ্গে আপনার একটা সরাসরি সক্রিয় যোগাযোগ রয়েছে তাদের মননকে দেখার বা বোঝার বা পর্যবেক্ষণ করার, যদি একটু বলেন। না, আমার প্রথমত হ্যাঁ বুলবুল, আসলে আপনি যেটা বলছিলেন, আমাদের 90-এর দশক থেকে তরুণদের সাথে আমি কাজ করছি ঠিকই, এবং আমি একটা বড় পরিবর্তন দেখেছি। যেমন আপনাদের সময় যদি মনে করতে পারি, আমরা ঢাকা ডিবেটিং সোসাইটিতে রাত জেগে কাজ করা, পোস্টার লাগানো, বিভিন্ন হলে হলে যে বিতর্কের কাজ করা, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, এত সস্তা জনপ্রিয় হবার সুযোগও ছিল না। আমার কাছে মনে হয় আমাদের একটা বড় কম্পোনেন্ট এখানে মনে রাখতে হবে, একটা বড় চেঞ্জ আমাদের এখানে হয়েছে। চেঞ্জটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এই সোশ্যাল মিডিয়া দুটো কাজ করেছে। একটা হচ্ছে আপনি এখন চাইলেই খুব সহজে আপনার জনপ্রিয়তা তৈরি করতে পারেন, যেটা আমাদের সময় এত সহজ ছিল না। দ্বিতীয়ত হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু মানুষের মনোযোগ এখন খুব দ্রুত, মানুষের মনোযোগটা শিফট করে। আপনি দেখবেন যে আমাদের পড়ার একটা বাধ্য হয়েই হোক বা একটা কালচার থাকার কারণেই হোক, আমরা কিন্তু পড়ালেখার মধ্যে আমাদের সময় একটা কমন টেন্ডেন্সি ছিল যে পড়ালেখা করতো ছেলেমেয়েরা, এখন কিন্তু এটা অনেক কমে গেছে। তো এইটার একটা বিষয় আমার যেটা মনে হয় যে সেটা একটা বড় ভূমিকা রেখেছে। আর যেটা হয়েছে, যে কথাটা আপনি বলেন, 17 বছর বাংলাদেশে আসলে তো মানুষ ভোট দিতে পারেনি। তার আগেও যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু ভোট আমাদের যে প্রক্রিয়ার ভেতর দিয়ে হয়েছে, তাতে মানুষের ভেতরে ভোট নিয়ে নিজের নেতৃত্ব নির্বাচন করার জন্য বা নিজের নেতা হবার যে সুযোগটুকু, সেই সুযোগটুকু আসলে এই দেশ থেকে বলা যায় পুরোপুরি উঠে গিয়েছিল। এটার একটা বড় প্রভাব আমরা আমাদের ওভারঅল রাষ্ট্রীয় এবং সমাজ ব্যবস্থার মধ্যে দেখি। আপনার যত যোগ্যতাই থাকুক না কেন, আপনি যদি কোনোভাবে পলিটিক্যাল প্যাট্রনেজ পেয়ে যান, তাহলে আপনি অনেক অযোগ্য হবার পরও অনেক বড় বড় পজিশনে চলে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যার ফলে হয়েছে কি, যে ন্যাচারাল নেতৃত্ব তৈরি হওয়া এবং সেই নেতৃত্বের যে মূল্যায়ন হওয়া, এই সমাজে একটা সুযোগ তৈরি হয়েছিল, সেটা আমরা এখন আর দেখছি না। তো আমার একটা বিষয় যে জন্য মনে হয় যে তরুণদের সাথে কাজ করতে যেয়ে আমার মনে হয় যে এখনকার তরুণরা খুব দ্রুত তাদের স্বীকৃতি চায়। আমাদের সময় স্বীকৃতি চাওয়াটা, বা আমরাও চাইতাম, কিন্তু সেটা পাওয়াটা তো সোজা ছিল না। বাট এখন এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, টিকটকের কল্যাণে প্রচুর মানুষ এখন মিডিয়াতে এসে আপনি কি বলছেন, আপনার কন্টেন্টটা আসলে কি না বুঝেই আপনাকে অনেক জনপ্রিয় করে তুলছে। আর এই সস্তা জনপ্রিয়তাটা আমাদের যে সত্যিকার অর্থে একটা বোধ বুদ্ধি সম্পন্ন, বিবেক সম্পন্ন চিন্তা চেতনার জায়গা তৈরি করা বা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা ছিল, যার ভেতর দিয়ে হয়তো আপনি চেষ্টা করতেন, আমি চেষ্টা করতাম, বা আমরা বাধ্য হতাম সেই চেষ্টাটা করতে, যে কিভাবে আমরা নিজেরাও পরিচিত হয়ে উঠতে পারি, সেই প্রক্রিয়াটা এখন আর কাজ করছে না। যে কারণে আপনি দেখবেন এখন, আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি, সবারই একটা করে টেলিভিশন চ্যানেল আছে, সবারই এখন একটা করে বেডরুমে পৃথিবীর সমস্ত ইনফরমেশন জানার একটা প্রক্রিয়া চালু আছে, এবং সবাই চাইলেই এখন যে কোনো বিষয়ে মতামত দিতে পারে। আর তার উপরে চ্যাট জিপিটি অ্যাড হওয়ার পরে সবাই হচ্ছে এখন আমাদের বুদ্ধিজীবী। আর যারা বুদ্ধিজীবী, তাদের ক্ষেত্রে আমি যেটা দেখি, তারা অনেক শাই, তারা ক্যামেরাতে সামনে এসে কথা বলতে চান না, টিকটক চ্যানেল তাদের নেই, ইউটিউব চ্যানেল নেই। যে কারণে দেখবেন যে আমাদের দেশের কাঠমোল্লারা এখন বিজ্ঞান নিয়েও যেমন মতামত দিচ্ছেন, নারীর স্বাধীনতা নিয়েও মতামত দিচ্ছেন, এবং পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যে সমস্যা নিয়ে তারা এখন মতামত দেন না, এবং সেই মতামত মানুষ দেখেও, লক্ষ লক্ষ লোক সেটা দেখে। তো এই যে একটা পরিবর্তন সমাজের ভেতরে ঘটে গিয়েছে, আমার কিন্তু মনে হয় যে এগুলোর একটা খুব বড় ধরনের রিপার্কেশন এবং আপনার ইনফ্লুয়েন্স আমরা আমাদের সমাজে এখন দেখছি। ডক্টর ইমতিয়াজ, আরেকটু আপনার এই প্রশ্নের উত্তরের সূত্র ধরে আরেকটু পেছনে যেতে চাই। পেছনে বলতে আমি বলতে চাইছি যে শিশুদের ছোটবেলা থেকেই মানে প্রতিযোগিতার ভেতরে যে জয় পরাজয় থাকবে এবং সেটা যে স্পোর্টিংলি নেওয়ার মানসিকতা থাকা দরকার, এটা তো একটা মানে শিক্ষা, তাই না? মানে এটা তো সারা পৃথিবীতে যেসব দেশ সামনের দিকে এগিয়েছে, সভ্যতার স্পর্শ পেয়েছে, তারা এভাবেই একটা জাতিকে তৈরি করে ছোটবেলা থেকে। তো আমরা কি একেবারে ছোটবেলা থেকে শিশুদেরকে এই বিষয়গুলোকে স্পোর্টিংলি নেওয়া বা স্বাভাবিকভাবে গ্রহণ করার যে শিক্ষা, সেটি দিতে ব্যর্থ হচ্ছে কিনা? আমার আপনার সাথে কথা বলতে বলতে মনে পড়ছিল, ফরিদপুরে গিয়েছিলাম আপনার বাসায়।
আমরা কজন, আপনার বাসার পাশের যে ফাঁকা জায়গা, আপনার স্কুলটা, আপনার কলেজটা, প্রত্যেকটাতে একটা করে খেলার মাঠ ছিল। এবং সেই খেলার মাঠটা কিন্তু আমার এখনো মনে পড়ে। আমি রংপুরে একটা স্কুল করেছি, এই স্কুলটাতে একটা বড় খেলার মাঠ আছে। গত 12-14 বছর ধরে আমি এবং আইবিএর আমাদের আরেকজন প্রফেসর, আমরা দুজনই রংপুরের। আমাদের রংপুরের যে স্কুলগুলোতে আমরা খেলতাম, কোন স্কুলে কিন্তু অধিকাংশ স্কুলে খেলার মাঠ নেই। দ্বিতীয়ত হচ্ছে স্কুলগুলোতে আপনার যে প্রক্রিয়াতে জিপিএ 5 পড়ালেখার যে প্রক্রিয়া এখন চালু হয়েছে, সেখানে খেলার সময়ও বাচ্চাদের নেই। তৃতীয়ত হচ্ছে স্কুলগুলোতে এখন ডাবল শিফট চালু করা হয়েছে, এর উপরন্ত অ্যাড করা হয়েছে কোচিং। বাচ্চাদের এখন খেলার সময় নেই। আমাদের স্কুলগুলোতে একজন করে খেলার শিক্ষক ছিলেন, যাদের সাথে আমার মনে আছে ক্লাস 5 আমরা স্কুল ফাঁকি দিয়ে আমাদের শিক্ষক যিনি ছিলেন উনি জানতেন, কিন্তু উনি এইটুকু উৎসাহ আমাদেরকে দিতেন যে ঠিক আছে খেলুক বাচ্চাগুলো। খুব দুষ্ট ছিলাম আমরা, আমাদেরকে ম্যানেজ করার উপায় ছিল হচ্ছে খেলাধুলা। এই খেলাধুলা তো নেই। নির্মাণ স্কুল খেলেছি আমরা, নির্মাণ স্কুল কি এখন হয়? আমি একটা বিষয়ে গত সরকারকে ধন্যবাদ দিতে চাই, স্কুলের মেয়েদের যে ফুটবলটা চালু করা, প্রাইমারি স্কুলের ফুটবলটা চালু করা। এখনকার সরকার কিন্তু আমি দেখছি যে তারা এসে সেটাকে কন্টিনিউ করেছে, বন্ধ করেনি। এই জিনিসগুলো হওয়া দরকার। আমাদের বাচ্চাদেরকে খেলার মাঠে ফেরত নিতে হবে। বাচ্চারা বাচ্চাদের কাছ থেকে শেখে। আমি যদি জেন্ডার এডুকেশনের কথাও বলি, আমি যখন আমার বান্ধবীর সাথে আমাদের স্কুলের মেয়েদের সাথে খেলেছি, আই লার্ন হাউ টু রেসপেক্ট দেম। সেই জিনিসটা এখন নাই, আমাদের বাচ্চারা এখন খেলে না। আর ঢাকা শহরের কথা বলবেন, ঢাকা শহরের যে খেলার মাঠগুলো ছিল, এগুলোর প্রত্যেকটা বন্ধ হয়ে গিয়েছে। এই শহরটা, এটা তো একটা অদ্ভুত ধরনের জম্বি প্রজন্ম তৈরি করেছি আমরা, এবং এর জন্য দায়ী আমাদের সরকার। প্রত্যেকটা স্কুলের খেলার মাঠ বাচ্চাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত, প্রত্যেকটা কমিউনিটিতে খেলার মাঠ বাচ্চাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। কোথায় সেই উদ্যোগ? ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আমি কাজী সাবির আপনার কাছে আবার একটু আসতে চাই। ফুটবলের অবকাঠামো নিয়ে কথা বলছিলেন বা খেলাধুলার পরিবেশের কথা বলছিলেন ডক্টর ইমতিয়াজ। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি যেহেতু একটা প্ল্যাটফর্ম রান করেন খেলবেই বাংলাদেশ, আমাদের প্রচলিত যে ব্যবস্থা সেখানে খেলাধুলার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা, অর্থাৎ শিশু কিশোরদেরকে উৎসাহিত করে একটা জায়গায় নিয়ে আসা, মানে এই যে সহনশীলতার একটা জায়গা তৈরি করা, মনটাকে আরেকটু উদার করা, মানে আমরা তো এটা অন্তত বিশ্বাস করি যে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা আমাদের ভেতরকার অন্ধকার দূর করতে পারে। তো সেই জায়গাটিতে আপনার প্ল্যাটফর্ম বা আপনার যে চিন্তাভাবনা, আপনার কাজের যে মানে ক্ষেত্র, সেটার অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে নীতি নির্ধারণী পর্যায়ে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? প্রথম কথা হচ্ছে, আজকে যদি আমরা একজন অভিভাবককে দোষারোপ করি যে তিনি তার সন্তানকে যথেষ্ট উৎসাহ দিচ্ছেন না খেলাধুলার ক্ষেত্রে, একটু ঢাকা শহরের বাস্তবতায় আসি। কোথায় খেলবে, এটা তো একটা ব্যাপার। তার কিন্তু নিরাপত্তার ব্যাপারটা আছে। এখন বারবার আমরা 90-র দশক 80-র দশকের কথা বললে হবে না। তখন আসলে ঢাকা শহর বা বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ভিন্ন ছিল। এখন তো একজন অভিভাবক তার সন্তানকে ছাড়বেন না। কমিউনিটির ভিতরে যদি খেলাধুলার সুযোগ না থাকে, তাহলে বাচ্চাটা খেলবে কিভাবে? এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনি মনের আনন্দে খেলবেন, আরেকটা হচ্ছে যে আপনি খেলোয়াড় হবেন। এখন সবাইকে তো খেলোয়াড় হতে হবে না। প্রথম ধাপটা হচ্ছে মনের আনন্দে খেলা। যখন মনের আনন্দে খেলবে, তখনই কিন্তু আমরা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়ের একটা বড় পুল পেয়ে যাব। এখন ধরে নেই একটা কমিউনিটিতে 1000 বাচ্চা আছে, খেলাধুলাই করছে এর মধ্যে 200, তাহলে তো আমি 800 বাচ্চা মিস আউট করলাম। এর মধ্যে সব বাচ্চা যে ফুটবল ক্রিকেট ভালো পারবে তা তো না, কেউ ভালো জ্যাভলিন থ্রো করতে পারে। আমরা দেখেছি যে যখন বিভিন্ন জেলায় ব্রাজিল আর্জেন্টিনা লড়াই হয়, সেখানে কিন্তু তারা বর্ষা নিক্ষেপ করে একজন আরেকজনের দিকে। সেটা কিন্তু যদি আসলে খেলাধুলা, আমি জানি না তারা খুব ভালো বর্ষা মারেন, হয়তো আমি কয়েকটা ভিডিওতে দেখলাম, তাদেরকে যদি এটা হয়তো বা তাদের মধ্যে ভালো জ্যাভলিন থ্রোয়ার ছিল, কোনোদিন খেলেনি। তো সেই জায়গাটা আসলে খুব জরুরি যে মনের আনন্দে খেলবে, যে খুব স্ট্রাকচার দরকার নাই, কোচ দরকার নাই, খেলবে। বিকালে আমরা যেভাবে খেলেছি, এক চিলতে জমি, বাসার সামনে গলিতে। সচিন টেন্ডুলকার কিন্তু তার যে কমিউনিটি ছিল, যেখানে তিনি থাকতেন, সেখান থেকে উঠে এসেছেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এত ভালো স্ট্রেট ড্রাইভ কেন খেলো? বলেছিলেন যে আমি যেখানে খেলতাম ওখানে দুই পাশে বিল্ডিং, সোজা মারা ছাড়া উপায় ছিল না। তো সে যে সচিন হবে এটা তো কেউ জানতো না।
কিন্তু সেই সুযোগটা আমরা কিভাবে করে দিব আমি জানি না। ঢাকার বাইরে যখনই আমি যাই বিকেলবেলা দেখি মাঠ ফাঁকাই পড়ে আছে। এটা তো ঢাকার সমস্যার কথা বললাম যে মাঠ নাই। ঢাকার বাইরে তো খেলছে না ছেলেপেলেরা। এইটা একটা চিন্তার বিষয়। আমার মনে হয় যে সরকার, যে কোনো সরকারি অনেক উদ্যোগ নেন, কিন্তু এটা যে আসলে কোথা থেকে শুরু করতে হবে, সম্ভবত স্কুল থেকে শুরু করতে হবে। আম, এই সরকার বিভিন্ন আহ, গণমাধ্যমে আমি দেখেছি বলেছেন যে তারা একদম ক্লাস 4 থেকে ম্যান্ডেটরি করে দিবেন খেলাধুলা, শারীরিক শিক্ষা। এমন ওই জায়গায় চলে যেতে হবে পুরো ব্যাপারটাই। আর ছেলেপেলে খেলবে কি খেলবে না সেটা অনেক পরের ব্যাপার, রাইট। যেহেতু এখন ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে 19 তারিখের পরে। তারপরে তাদের কাছে অন্য একটা আউটলেট ঠিকই থাকবে। যদি আমরা একটা প্রপার সুস্থ বিনোদনের মাধ্যম তাদেরকে না দিই। এটা শুধু খেলা হতে হবে না। আপনি এই বুলুর আপনি জানেন যে একটা পরিবর্তন তো হয়েছে। আগে কিন্তু বিকাল বেলা হলেই বিভিন্ন বাসা থেকে আপনি হারমোনিয়ামে সবার বেসুরা গানের গলা শুনতেন। আপনার প্রতিবেশী, আপনি নিজে গাইতেন, তবলা বাজাচ্ছে কেউ। না, আমার গলায় কিন্তু এখন তো সুর আছে সাবির, এভাবে। না, আমি আপনাকে মিন করে বলিনি। আমার প্রতিবেশী ছিলেন, খুবই জঘন্য গাইতেন, তার কথা মনে পড়ে গেল আর কি। তো উম, আহ, কিন্তু হতো একই একই শব্দ আসতো, সেই হুম, হুম। হারমোনিয়ামের শব্দ। সেখান থেকে আমরা পিছিয়ে গেছি। শেষ করছি। আহ, এই বিশ্বকাপ উপলক্ষে যেই পরিমাণ জার্সি বিক্রি হয়, তার অর্ধেক পরিমাণও যদি ফুটবল বিক্রি হতো, তাহলে আমার মনে হয় আমাদের আলোচনাটাই করতে হতো না। এটা খুবই মজার একটা পার্সপেক্টিভ। সাবির, আরেকটা বিষয় একটু যদি আপনার ভাবনাটা একটু যোগ করেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে একজন আইনজীবী তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। সেখানে তিনি বলেছেন যে পত্রিকার খবর অনুসারে এ পর্যন্ত ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে 11 জন, মতান্তরে 10 জন মারা গেছেন। এছাড়া রাতে উচ্চ শব্দে আতশবাজি ফুটিয়ে উদযাপন করায় শিশু এবং বৃদ্ধসহ জনসাধারণের ঘুমের ব্যাঘাত ঘটে এবং সে কারণেই এই রিটটি করা হয়েছে। এই যে যে কোনো ফেস্টিভ্যাল বা যে কোনো উৎসবে আনন্দ উৎসব করা যেতেই পারে, এটা সারা পৃথিবীতেই হয়, এটাকে আপনি কোনোভাবেই একটা বাউন্ডারি তৈরি করতে পারবেন না। কিন্তু একটা সেন্সিবিলিটি তো থাকা দরকার, মানে একটা শহরে বা একটা নগরে ভালনারেবল মানুষজন থাকে। কিন্তু বিশ্বকাপ উন্মাদনাটা যে পর্যায়ে চলে গেছে, এটির জন্য আদালত পর্যন্ত যেতে হচ্ছে, রিট করতে হচ্ছে। বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? এভাবে দেখি যে আমরা বিশ্বকাপ বাদেও যে 4 বছর থাকে সেখানে যত্রতত্র ময়লা ফেলি, যেখানে সেখানে মূত্র বিসর্জন করি। হঠাৎ করে বিশ্বকাপের সময় আমরা তো সুশীল হয়ে যাওয়ার কোনো কারণ নাই আর কি। আমরা কখনোই অন্য নাগরিকের অধিকার নিয়ে কখনোই চিন্তা করি না। তো এই সময়টাও চিন্তা করব না, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এর মধ্যে আবার একটা পজিটিভ ব্যাপার আছে। স্যারের কাছ থেকে আমি এ ব্যাপারে শুনতে চাবো। সেটা হচ্ছে আমি এই বিশ্বকাপে 3বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখেছি। মহসিন হলে, মহসিন হলের মাঠে, টিএসসি তে। সেখানে দেখেছি যে অসংখ্য নারী পুরুষ ছাত্রছাত্রী একসাথে দেখছে খেলা, এবং ওই যে সহনশীলতার জায়গাটা কোথাও না কোথাও কিন্তু এটা তৈরি হচ্ছে। আপনি এখানে অনেক ধরনের সংঘর্ষের কথা শুনবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাতে খেলা হচ্ছে, শ্লীলতাহানির কোনো ওরকম বড় ধরনের অভিযোগ আপনি পাননি। কোথাও না কোথাও আবার এই যে একসাথে বসে খেলা দেখা, আমার সামনে একজন নারী দর্শক আছে, তার স্পেসটুকুকে সম্মান করা, এটাও হয়তো আমরা খেলা দেখার মাধ্যমে শিখছি। বাট অবশ্যই আপনার সাথে আমি একমত। আম, হয়তো বিশ্ববিদ্যালয় একরকম জায়গা, কিন্তু যেই জায়গাটা আসলে আহ, সাধারণ মানুষ থাকে, সেই জায়গায় আসলে আমাদের সবারই আসলে সেই রিস্ট্রেইনটা মেনটেন করা উচিত। নিশ্চয়ই। এই বিষয়টি নিয়ে ডক্টর ইমতিয়াজ যদি কিছু যোগ করতে চান। না, আমার দুটো বিষয় মনে হয়। একটা হচ্ছে যে অফকোর্স আমি যেটা দেখি যে আমাদের এখানে খেলাধুলাকে কেন্দ্র করে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এই যে একসাথে খেলা দেখা, সেখানে নারীরা রাত্রের বেলা যাচ্ছে, তাদের বন্ধুদের সাথে খেলা দেখছে বা তাদের পরিবার পরিজনের সাথে খেলা দেখছে, এটা কিন্তু এক ধরনের সোশ্যাল চেঞ্জের একটা ইন্ডিকেটর, একটা ইন্ডিকেশন যে না, সমাজ পরিবর্তন হচ্ছে, এবং এটা আমরা পজিটিভলি দেখছি যে সমাজ এগুচ্ছে। অফকোর্স কিছু কিছু ঘটনা এখানে ঘটছে যেগুলো অপ্রীতিকর, কিন্তু সেগুলো আবার কালেকটিভলি মানুষ সেগুলোকে প্রতিরোধ না করলে তো এত নারীরা খেলা দেখতে আসতেন না বা খেলা দেখতেন না। সুতরাং আমি মনে করি যে এটা একটা উদ্যোগ, সামাজিক উদ্যোগ, যে উদ্যোগটার ভেতর দিয়ে আমরা আমাদের সমাজে নারী পুরুষের সমতার যে ক্ষেত্র তৈরি হওয়া দরকার, সেই ক্ষেত্রটা তৈরি হওয়ার ক্ষেত্রে একটা পজিটিভ রোল দেখছি। এটা যেমন ঠিক, আবার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা বলি। কোন একটি
একটি হলে একজন নারী তার পুরুষ বা সহকর্মীর সাথে বা বন্ধুর সাথে খেলা দেখতে এসেছিলেন, তখন সেটার প্রতিবাদ করেছিলেন কেউ কেউ। এরপর কিন্তু নারীরা সবাই মিলে একটা বড় অংশ বলেছে আমরা ওখানে যেই খেলা দেখবো, এবং তারা দেখেওছে। সুতরাং এই যে সামাজিক আপনার যে পরিসর, সেই পরিসরে বিভিন্ন রকম জেন্ডার রিলেশনকে কেন্দ্র করে ঘাত প্রতিঘাত হচ্ছে, কিন্তু সেটা সংঘাতের রূপ না নিয়ে বরং একটা বিতর্কের ভেতর দিয়ে সমাজটা এগুচ্ছে। সমাজ কিন্তু এভাবেই এগুবে, এভাবেই এগুনো উচিত। কিন্তু সমস্যা হয় কোথায়, যদি আমরা আমাদের দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জায়গাটাতে এনশিওর করতে না পারি, তাহলে এটা বেশি দূর যায় না। যেমন স্কুলগুলোর ক্ষেত্রে আমার মনে আছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010 সালের কথা, তখন আমার পিএইচডি শেষ হয়েছে 11 বা 12 সালে। তখন প্রথম বললাম যে মেয়েদের ক্রিকেট চালু করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এত বছর ধরে আছে, ক্রিকেট খেলা হয় না কেন? তখন সবাই বললো না, মেয়েরা ক্রিকেট খেলবে, এটা হতে পারে না। না, হবে। এরপর আমার ডিপার্টমেন্ট থেকে আমরা প্রথম ক্রিকেট উদ্যোগ নিলাম, এবং তারপর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ক্রিকেট এখন নিয়মিত হয়। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় অলমোস্ট, যেগুলো বড় বিশ্ববিদ্যালয়, সেখানে মেয়েদের ক্রিকেট চালু হয়েছে। আচ্ছা, তখন একটা সময় কথা আসলো, যারা ফুটবল কমিটিতে ছিল তাদেরকে বলবো আপনারা মেয়েদের ফুটবল চালু করেন। তখন বললো মেয়েরা ফুটবল খেলবে, এটা হতে পারে না। কেন হতে পারে না? বিকজ তাদের সাইকোলজিক্যাল, ফিজিক্যাল আরো অনেক যুক্তি আসলো, এবং বললো যে মেয়েদের তো ফুটবল খেলা ছেলেরা দেখতে আসবে না, তারা অন্য কিছু দেখতে আসবে। তখন এটা নিয়ে আমাদের যারা এই ধরনের মন্তব্য করেছিল খুব সিরিয়াস, মানে এটা একটু সংঘাতের দিকে গিয়েছিল সেই সময়টায়। আমার মনে আছে সেই সময় যিনি উপাচার্য ছিলেন, উনি ওনার কাছ পর্যন্ত বিষয়টা গিয়েছিল, এবং উনি পরে বললেন যে না, এখানে মেয়েদের ফুটবল চালু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ফুটবল ওই পরিসরে চালু হয়নি, কিন্তু হয় খেলা। তো এগুলো কিন্তু আমার মনে হয় যে পৃষ্ঠপোষকতার জায়গাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন সরকার মেয়েদের ফুটবল চালু করলে স্কুলে, আপনি দেখেছেন যে এখন বাংলাদেশের ফুটবলে সবচাইতে বেশি আমাদের যে সাফল্য, সেই সাফল্য সে কাদের হাত ধরে? মেয়েদের হাত ধরে। সুতরাং আমি যেটা মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং আমি খুবই হ্যাপি যে আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই জায়গাতে কোনো রকম ছাড় দেয়নি। তারা বলেছে, আমি জানি ভিতরে অনেক ডিসকাশন হয়েছে, এবং সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চরম, মানে একেবারে টপ লেভেল থেকে যেটা বলা হয়েছে যে এই প্রক্রিয়াটা যেভাবে খেলাগুলো প্রচার হচ্ছে, এভাবেই প্রচার হবে। সুতরাং আমার মনে হয় ইনস্টিটিউশন সাপোর্ট একটা খুব বড় বিষয়, এবং সেটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই। সাবির, আপনার কাছে একটু আসতে চাই। এটা আমার খুব দুজনের কাছে আমি আসলে জিজ্ঞেস করব, যদিও অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, তারপরেও এই প্রশ্নটি না করলেই নয়। সেটা হচ্ছে যে আমরা একটা সামাজিক মনস্তাত্ত্বিক একটা দিক হয়তো লক্ষ্য করেছি অনেকেই, যে বাংলাদেশে ফুটবল, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের আধিক্য রয়েছে, ভীষণভাবে জনপ্রিয়, এবং তাদের এই আনুগত্যটা এক ধরনের আইডেন্টিটিতে পরিণত হয়েছে। মানে আমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা, মানে এটা একটা পরিচয় আর কি। তো ভালো কথা, পরিচয় হিসেবে যে কোনো পরিচয় দিতে পারেন। তার নিজেকে কিভাবে পরিচিত করাবে সেটা তো তার ব্যাপার, ব্যক্তিবিশেষের ব্যাপার, কিন্তু সেটা তো ব্যক্তিগত আক্রোশের রূপ নিচ্ছে। এবং ক্লিয়ারলি যখন দেখছি যে রেফারির একটা বিতর্কিত কোনো সিদ্ধান্ত হচ্ছে, কিংবা ধরা যাক কেউ একজন পেনাল্টি মিস করেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকম ট্রলিং তৈরি হয়, যেরকম মানে আক্রমণাত্মকভাবে বিষয়টিকে প্রেজেন্ট করা হয়, এইটা কতটুকু সুস্থ স্বাভাবিক মনে হয়? এবং এটার থেকে পরিত্রাণের কি আদৌ কোনো উপায় আছে, বা এটাকে লিটারেট করা, মানে সোশ্যাল মিডিয়া তো একটা লিটারেসিরও ব্যাপার রয়েছে, তাই না? তো সেই জায়গাটিতে আমরা অনেক পিছিয়ে রয়েছি, এটা আমি জানি, কিন্তু আপনার পর্যবেক্ষণটা কি এই বিষয়গুলো নিয়ে? সেটা হচ্ছে বুলবুল ভাই, আপনি যেটা বলেছেন যে আমরা যে আমাদের বেড়ে ওঠার মধ্যে পরাজয় মেনে নেওয়ার যে সংস্কৃতি, সেটা তো আসলে আমরা শিখিনি। সেখান থেকে তৈরি হচ্ছে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, ফুটবল কিন্তু বা স্পোর্টস ইন জেনারেল কিন্তু বিভাজন শেখায় না। মজার ব্যাপার হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, যে তাদের মধ্যে কিন্তু যুদ্ধ চলমান। ইরান যুক্তরাষ্ট্রে খেলতে এসছে, খেলার পরে 2 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হয়। এবং এটা তো প্রথমবার না। 1994 সালে যখন বিশ্বকাপ হয়েছিল আমেরিকাতে, তখনও ইরান আর আমেরিকা তো সবসময় একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই থাকে। তখনও কিন্তু তারা মুখোমুখি হয়েছিল, এবং ফুল দিয়ে মাঠের মধ্যে, এটা অভাবনীয়, এক দলের খেলোয়াড় আরেক দলের খেলোয়াড়দের বরণ করে নিয়েছিলেন।
এইবারও কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের খেলা, এবং আমি নিশ্চিত যে মাঠে যখন নামতেন অবশ্যই দুই দলই চাইতো জিততে, কিন্তু সেখানে কিন্তু কোথাও না কোথাও একটা সৌহার্দ্যের বার্তা দিত। আমরা এখানে আহ, আর্জেন্টিনা এবং অবশ্যই যে ম্যাচের কথা বলছেন ইজিপ্টের ম্যাচ নিয়ে, আমার পরিচিত অনেকে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই পক্ষেই মিনিটে মিনিটে স্ট্যাটাস প্রসব করছেন। কিন্তু আমরা কিন্তু এটা জানি না যে মিশরের খেলোয়াড়রা তারা মেসির সাথে ছবি তুলে তাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এই মানে এখানে কিন্তু আপনি যেটা বললেন যে সম্পর্ক নষ্ট করে ফেলতে রাজি। সাবির, দিন শেষে তো এটা আমার কাছে যেটা হিলারিয়াস মনে হয়েছে সেটা হচ্ছে ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নোয়াখালীর এক তরুণ। এইটা কিন্তু প্রথম না। আপনার যদি মনে থাকে 1990 সালে আহ, জার্মানি এবং আর্জেন্টিনার ম্যাচে ফলাফল নির্ধারিত হয়েছিল পেনাল্টিতে। একটা খুব গুরুত্বপূর্ণ সময় পেনাল্টি দেওয়া হয়েছিল জার্মানির পক্ষে, এবং রেফারি ছিলেন কোডেসাল, মেক্সিকোর। তখন কিন্তু মিছিল হয়েছিল যে রেফারির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এখন তো তাও বাংলাদেশ চিৎকার চেঁচামেচি করলে বিশ্ব শুনতে পায়, তখন তো সেই সুযোগও ছিল না। আমার মনে হয় যে এটা লেগেসিটা ক্যারি করছেন, কিন্তু যিনি আসলে মামলা করতে গেছেন তাকে আমি সেলুট জানাই। আহ, যে কোনো সময় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। ও আচ্ছা, অন্যায় বলতে মনে পড়লো, এই কথাও কিন্তু আসছে যে আমরা ব্রাজিল করি, আমরা আসলে অন্যায়ের সাথে থাকি না, আমরা আসলে ন্যায়ের পক্ষে থাকি। যিনি লিখছেন এই কথাটা, তিনি যে কোম্পানিতে কাজ করেন আমি জানি সেই কোম্পানি হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, অথচ উনি লিখছেন যে উনি নাকি অন্যায়ের প্রতিবাদ করেন। তাও ভালো যে মাঠ থেকেই শুরু হোক, মাঠ থেকেই এই ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা যদি আমরা শিখতে পারি। যেমন স্যার বললেন যে হ্যাঁ, এই যেরকম খেলা দেখা থেকে যদি কিছু সামাজিক সূচকে আমরা এগিয়ে যাই, খারাপ না। প্রথমে আর্জেন্টিনা ব্রাজিলের নিয়ে ন্যায় অন্যায়ের পক্ষে বিপক্ষে দাঁড়ালাম, পরবর্তীতে ওই যে অফিসে উনি চাকরি করেন সেই অফিসে উনি হয়তো একদিন রিজাইন দিবেন, বা সেই অফিসের মালিকের বিপক্ষে মামলা ঠুকে দিতে পারেন, কে জানে। ডক্টর ইমতিয়াজ, আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে ব্রাজিল আর্জেন্টিনা কেন? মানে ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে আর আর্জেন্টিনা 3 বার, কিন্তু এই দুটির মাঝখানেও 4 বার করে বিশ্বকাপ জিতেছে ইতালি এবং জার্মানি। তো এত সাফল্যের পরেও মানে যে সংখ্যায় ব্রাজিল আর্জেন্টিনা সেই সংখ্যা ইতালি কিংবা জার্মানি নেই, এটি কেন? এটা লুকিয়ে আছে আমাদের কলোনিয়াল সাইকোলজির ভেতরে। আপনাকে এটা বুঝতে হলে বুঝতে হবে যে বাঙালি জাতিসত্তা, বিশেষ করে বাংলাদেশি জাতিসত্তা এখনো যে প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি হচ্ছে, সেই প্রক্রিয়া আমাদের খুব অদ্ভুত রকম কিছু অক্সিমরন আছে, আমরা কিছু স্ববিরোধিতা আছে। তো সেটা খুব দীর্ঘ আলোচনার বিষয়, আমি যাব না। এটা সহজ কথা, আমি একটু উত্তর বলি যে আমার কাছে যেটা মনে হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, কারণ ব্রাজিল এবং আর্জেন্টিনা কখনো কলোনিয়াল পাওয়ার ছিল না, অ্যাটলিস্ট যাদেরকে আমরা চোখের সামনে দেখেছি। ব্রাজিল আর্জেন্টিনা এই কারণে যে তাদের গায়ের চামড়া, গায়ের রঙের সাথে আমাদের গায়ের রঙেরও একটা মিল আছে। ব্রাজিল আর্জেন্টিনা এই কারণে যে তারাও অনেক সময় অন্য শক্তি দ্বারা শোষিত হয়েছে। সুতরাং আমরা যারা শোষিত হয়েছি এবং যারা শোষিত হয়েছে তারা এখানে পরস্পর বন্ধু। এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে কেন ব্রাজিল আর্জেন্টিনা আসলে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা তো ফার্স্ট পার্ট, যে কেন ইতালি এবং জার্মানি না, কেন ব্রাজিল আর্জেন্টিনা। সেকেন্ড পার্টটা হচ্ছে যে বাংলাদেশ যখন খেলতে যায় 3-4 মাইল 5 মাইল লম্বা বাংলাদেশি ফ্ল্যাগ আমরা তৈরি করি না, কিন্তু আর্জেন্টিনাটা কেন তৈরি করি? এইটার উত্তরটা লুকিয়ে আছে আরো ইন্টারেস্টিং একটা ডিসকাশন। আপনি একটা খুব আমি বলবো যে ইনসাইটফুল কথা বলেছেন আপনার নিজের অজান্তেই। আপনি বলেছেন সোশ্যাল আইডেন্টিটি থিওরির কথা। এটা ট্যাসফেল এবং টার্নার নামে দুইজন আছে যারা এই থিওরি নিয়ে কাজ করেছেন, এবং তাদের বক্তব্যটা হচ্ছে যে আসলে মানুষ সবসময় চায় তার আইডেন্টিটি খুঁজতে। এখন আমরা বাংলাদেশিরা 71 সালের পরে আমাদের আইডেন্টিটি একটু বলেন তো। আমি আমস্টারডাম ইউনিভার্সিটিতে পড়িয়েছি এবং পড়েছি, পিএইচডি করেছি। পরবর্তীতে ব্রাজিলে যাওয়ার সুযোগ আমার হয়েছে, তখন আমি একটা বড় ইন্টারন্যাশনাল রিসার্চ লিড করতাম, সেটা কনভেনার ছিলাম। সেখান থেকে ব্রাজিলে আমি গিয়েছি, এবং ব্রাজিলে যে আমি দেখেছি আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভেতরে কিন্তু কোনো শত্রুতা নেই। নেইমার হারার পরে মেসি নেইমারকে উদ্দেশ্য করে যে বার্তাটা দিয়েছেন, এটা ভিডিও দেখছিলাম সেদিন। তো
তাদের ভেতরে কিন্তু রাইভেলরি নেই, তাহলে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার ভিতরে আছে কেন? এর প্রথম কারণটা লুকিয়ে আছে যে টাসফেল এবং টার্নারের যে থিওরির কথা বলছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যারা এই ধরনের দেশগুলোতে আছি বা যারা, এটা সব ক্ষেত্রেই বলেছে তারা, আমি বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষিতে বলি, যে মানুষ সবসময় তার আইডেন্টিটি খোঁজে। এখন আমাদের নিজেদের আইডেন্টিটি কি বলেন তো? কি অর্জন করেছে বাংলাদেশ গত 50 বছরে? মানুষ দেখতে চায় যে তার এই অর্জনটা যেন সে বলতে পারে। আমাদের অর্জন নিয়ে আমি এটা বলবো না, কিন্তু সেই অর্জনটাকে আমরা কখনোই সাধারণ মানুষের উদযাপনের উপলক্ষ করে তুলতে পারিনি। যখনই সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের এখানে গণতান্ত্রিক কোনো একটা ব্যত্যয় ঘটেছে, কোনো একটা প্রক্রিয়া নষ্ট হয়েছে, আমরা একজন নেতা তৈরি করতে পারিনি। এখনো আমাদের নেতার কথা বলতে গেলে আমাদের 1971 সালে বঙ্গবন্ধুর কথা বলতে হয় অথবা জিয়াউর রহমানের কথা বলতে হয়। তারপর আমরা একজন নেতা তৈরি করতে পারিনি। খালেদা জিয়া মৃত্যুর পরে এই পরিমাণ মানুষ তার জানাজায় গিয়েছে কেন? কারণ উনি কিন্তু এক ধরনের নেতা হয়ে উঠছিলেন। আসলে হয়েছে কি, আমাদের মুক্তিযুদ্ধের পরে এতগুলো বছরে আমাদের দেশের যে সাফল্য আছে, সেই সাফল্যকে আমরা জনমানুষের উদযাপনের উপলক্ষ করে তুলতে পারিনি, যে কারণে জনমানুষ এখনো তার উদযাপনের উপলক্ষ খুঁজছে অন্য কোথাও, যেখানে সে তার মতো মনে করে যে এইটাই তো হয়তো আমি, সেটাকে সে নিজের করে নিতে চায়। এবং এটা একটা অদ্ভুত অক্সিমরন, এটা একটা অদ্ভুত, আমি বলবো যে ট্র্যাজেডি, যে ট্র্যাজেডির কারণটা খুঁজে বের করা এবং সেটা দূর করার দায়িত্ব আমাদের নেতৃবৃন্দের এবং আমাদের সবার। সাবির, আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে যখন মরক্কোর সঙ্গে ব্রাজিলের খেলা হয় তখন যারা আর্জেন্টিনার সমর্থক তারা মুসলিম দেশ কোট আনকোট, এই কারণে মরক্কোকে সাপোর্ট করা উচিত এটা বলেন। আবার তারাই যখন মিশরের সঙ্গে আর্জেন্টিনার খেলা হয় তখন তারা ওটি ভুলে যান যে ইজিপ্ট একটা মুসলিম দেশ। তো এটিকে কি আমরা অধ্যাপক শাইখ ইমতিয়াজের ভাষায় অক্সিমরন বলবো নাকি হিপোক্রেসি বলবো? একদম সোজা ভাষায় হিপোক্রেসি। বুল ভাই, আমি যদি বিশ্বকাপ ফুটবল না হতো জানতাম না যে ইজিপ্ট প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ফুটবলের সূত্রে জানতে পেরেছি, সত্যি মিথ্যা আমি এখন এটা ভেরিফাই করি না, আমি দেখি যে আসে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমাদের ফুটবল যে আমাদেরকে কত কিছু শেখাচ্ছে, এটা অবিশ্বাস্য। আরো একটা ব্যাপার হচ্ছে যে এই হিপোক্রেসিটা যেটা হচ্ছে, যে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু ধর্ম ঢুকে যাচ্ছে, পলিটিক্স ঢুকে যাচ্ছে। এখন কারা ইসরায়েলকে সমর্থন বেশি করে কম করে সেটাও কিন্তু একটা প্যারামিটার হয়ে যাচ্ছে, এই দল সাপোর্ট করা যাবে নাকি। প্রথম কথা, আমি মনে করি যে খেলার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। খেলা ধর্মের তুলনায় খুবই একটা চটুল ব্যাপার আমি মনে করি। অনেক সময় মিলে যায়, সেটা আলাদা কথা, কিন্তু খেলোয়াড়রা যারা খেলেন তারা আসলে এভাবে চিন্তা করেন না। কারণ আমি যদি ইজিপ্টের মো সালার কথাই বলি, আপনি ইংল্যান্ডে থাকেন, তারা তো লিভারপুলের ফ্যানরা তো গান গায় যে মো সালাহ ইজ আল্লাহস গিফট টু লিভারপুল, এভাবেই তারা বলে। তখন কিন্তু তারা তো চিন্তা করেন না যে তারা খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষ হিসাবে আল্লাহর নাম মুখে নিচ্ছেন। এই খেলাটা এরকমই, খেলা তো আসলে ভেদাভেদ দূর করবে, সেখানে না করে আমি মনে করি যে এটা কিভাবে করে আমি জানি না, যে এই মরক্কো চাই যে আমি জিতি, আবার এই মরক্কো চাই যে আমি হারি। এবার ইজিপ্ট এবং আর্জেন্টিনা খেলার সময় এরকম অনেকে দেখা গেছে যে তারা আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দিয়েছেন ফেসবুকে ঘোষণা দিয়ে, যেহেতু মুসলিম দেশের সাথে এমনটা হয়েছে। এখন এটা তাদের ব্যক্তিগত চয়েস, এটা হতে পারে, এটা হওয়া উচিত না আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি কি বলবো, যে একদিন হয়তো আমরা দেখবো যে ব্রাজিল আর্জেন্টিনা দাঙ্গা হচ্ছে বাংলাদেশে, মানে আমি এটা যোগ করে বললাম, আই হোপ যে না হোক আর কি। রাইট। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে দুজনের কাছে দুটো কঠিন প্রশ্ন করে শেষ করব। আমরা যে সময় এই অনুষ্ঠানটি রেকর্ড হচ্ছে এরপরে আরও এক সপ্তাহ কিছু সময় বাকি আছে ফাইনালের, খুব রিস্কি, তারপরেও যদি বলি প্রেডিকশন ফাইনালে মানে বিশ্বকাপটা কার হতে যাচ্ছে, প্রথমেই সাবির যদি বলেন। এটা কিন্তু রেকর্ডেড থাকবে, আমরা কিন্তু পরে দেখবো আবার। হ্যাঁ, আমি যেটা বুঝি যে আর্জেন্টিনা ফাইনাল খেলবে, এটা সমর্থনের জায়গা থেকে বলছি না, এবং ফ্রান্সও ফাইনাল খেলবে। কে জিতবে এইটা আমি মাঠে নামার সময় মেসির অভিব্যক্তি দেখে বলতে পারবো। এর আগে আমি বিভিন্ন সময় এই ধরনের প্রেডিকশন করেছি এবং ঝড়ে বক বলেন, হিসাব বলেন, সেটা লেগেছে। এবং মানুষজন এখন আমাকে রাতের বেলা ফোন করে জানতে চায় যে কি হবে খেলায়। খেলায় মনে করেন 60 মিনিট চলছে,
আমি সেটা বলি আর কি, এক ধরনের সাবির, আপনার একটা স্ট্যাটাসে তো হাজার হাজার লাইক পড়ে, শেয়ার হয়, কিন্তু সেটা আপনি স্ট্যাটাস হিসেবে দেবেন যখন খেলা হবে ফাইনালে, যে কে জিততে যাচ্ছে। কিন্তু আজকে আমার অনুষ্ঠানের জন্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি বলে একটা ব্যাপার আছে আর কি, হ্যাঁ। তো সেটা চিন্তা ভাবনা করে আপনি একটু বলেন যে কারা চ্যাম্পিয়ন হতে আমি যাচ্ছে। মনে করি যে, আচ্ছা আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, সহজভাবে বলে দেই। যেভাবে আর্জেন্টিনা কেপ ভার্ডে এবং মিশরের সাথে জিতেছে এবং মিশরের সাথে 12 মিনিট মেসি যেভাবে খেলেছে, তাতে আমার হিসাব বলে মেসি আরো ভালো খেলবে। পরের যে ম্যাচটা সুইজারল্যান্ডের সাথে, সেটাই সে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলবে, একটু খেলার ভাষায় বলি, এবং কাপটা মেসির হাতে উঠবে। ধন্যবাদ। ডক্টর শাইক ইমতিয়াজ। না, আমি পার্সোনালি ক্রিকেট খেলি। ফুটবল আমি খুব উপভোগ করি। আজকে স্পেনের জার্সি পরার কারণ হচ্ছে জার্সিটা অনেক সুন্দর। আমি আর আমার ছেলে দুটো কিনেছি, সাদাটা এবং নীলটা। তো আমরা মানে এনজয় করি, প্রত্যেকটা ম্যাচই দুজন দুপক্ষে থাকি সাধারণত। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি ফুটবলার সেন্স থেকে বলছি না, যদি ফুটবল খেলেছি এক সময়, আমি মনে করি যে কাপটা এবার আর্জেন্টিনা পাওয়ার চান্স কম। দুটো কারণ। একটা কারণ হচ্ছে, যদি আর্জেন্টিনার ডিফেন্সটা দেখেন, আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু এবার যথেষ্ট উইক মনে হচ্ছে আমার। হ্যাঁ, মানে আপনি বলেছেন যে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কম, সেটি বলছেন, তাই তো? কম, অবশ্যই ফাইনালে যাবে, কিন্তু ফাইনালে আমার মনে হচ্ছে জেতার চান্সটা অনেক কম। এটা প্রথম কারণটি হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স। মিডফিল্ড ভালো খেলছে, কিন্তু ডিফেন্স ভুল করছে। যখনই আমরা দেখছি কাউন্টার অ্যাটাক হচ্ছে, খুব দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, আর্জেন্টিনা কিন্তু সেটা অধিকাংশ সময় ভেঙে ফেলছে, পারছে না রক্ষণভাগ ঠিক রাখতে। অন্যদিকে যদি ফ্রান্সের দিকে দেখেন, এমবাপ্পে যেভাবে খেলছে, ওদের ওদের আক্রমণ ভাগ অনেক শক্ত, অনেক ভালো, কিন্তু ওদের এবং রক্ষণ ভাগও ভালো। মিডফিল্ডে একটু দুর্বলতা আছে। এমবাপ্পে যদিও সামনে খেলেন, কিছুটা সময় পিছনে এসে খেলছেন। তা আমার কাছে মনে হয় ফ্রান্স অ্যাজ এ টিম অনেক ব্যালেন্সড এবং বয়স কম। আর্জেন্টিনা কিন্তু সেই তুলনায় মেসি নির্ভর এবং মেসির বয়স হয়ে গিয়েছে। সুতরাং এখানে আর্জেন্টিনা জেতাটা একটু কঠিন হবে আমার ধারণা। এনিওয়ে, বাট এটা হচ্ছে যুক্তির কথা। কিন্তু আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমি বলতে পারি যে আর্জেন্টিনা জিতবে। অনেক ধন্যবাদ ডক্টর সৈয়দ শাইক ইমতিয়াজ এবং কাজী সাবির। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম বিশ্বকাপকে কেন্দ্র করে, ফুটবলকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, অবশ্যই সেটির যেন পুনরাবৃত্তি না হয় এবং খেলার জায়গায় আমরা অবশ্যই খেলাটাকে রাখবো এবং সুস্থ সংস্কৃতির এবং সুস্থ চিন্তার ভেতর দিয়ে আমরা খেলাকে উপভোগ করব, সেই আশাবাদ দেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।